আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আন্তর্জাতিক রাজনীতি, তত্ত্ব ও বাস্তবতা এই কোর্সটি নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো এই কোর্সটির যেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হলো সাম্রাজ্যবাদ, বা যাকে আমরা ইংরেজিতে বলি ইম্পেরিয়ালিজম। তো তো সাম্রাজ্যবাদের যদি আমরা সংজ্ঞা প্রদান করতে যাই, এটার সংজ্ঞা প্রদান করা আসলে মোটেও সহজ বিষয় নয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সাম্রাজ্যবাদের যে যে ব্যাখ্যা বা ধারণা আমরা যেটাই বলি না কেন সেটা দিয়েছেন। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তারা নিজস্ব ব্যাখ্যা প্রদান করেছেন এই বিষয়ে। যেমন সাম্রাজ্যবাদ হচ্ছে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন সাম্রাজ্যবাদ হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রসমূহের মধ্যে ইউরোপীয় জাতির প্রভুত্ব কায়েম করার একটি নতুন কৌশল। আবার অনেকে যুক্তি দেখিয়েছেন যে কোনো রাষ্ট্র কর্তৃক যদি এই নিজ সীমানার বাইরে আমরা অন্য কোনো রাষ্ট্রের মধ্যে হস্তক্ষেপ করতে যাই, তো তার যে প্রচেষ্টার যে রূপ সেটি হচ্ছে সাধারণত আমরা সাম্রাজ্যবাদ বলতে আমরা চিনে থাকি। তো সাম্রাজ্যবাদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্নভাবে আমরা যেই তত্ত্বসমূহ পাই সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ হচ্ছে সাম্রাজ্যের নীতি বা চেতনা বা সাম্রাজ্যবাদী স্বার্থের অনুকূলে শক্তি জাগানোর বিভিন্ন প্রক্রিয়া। তো এর ভিত্তিতে আমরা সাম্রাজ্যবাদের বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করতে পারি। যেমন সাম্রাজ্যবাদ হচ্ছে সাধারণত অন্যের উপরে অন্য অন্য বহি দেশসমূহের উপরে নিজস্ব হস্তক্ষেপ প্রদান করার একটি নতুন কৌশল, এবং এই কৌশলের মাধ্যমে আমরা নিজ রাষ্ট্রের বাইরে অন্য রাষ্ট্রের উপরে আমরা প্রভাব বিস্তার করতে পারি, এবং তার প্রভাবের ফলশ্রুতিতে আমরা অন্য দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই রাজনীতি যে কোনো বিষয়ে আমাদের নিজস্ব যে একটি চিন্তা ভাবনা বা নিজস্ব যে চেতনা প্রকাশ করার যে একটি কৌশল সেটিকে আমরা সাম্রাজ্যবাদ বলে আমরা বলে থাকি। যেমন সাম্রাজ্যবাদ হচ্ছে গিয়ে সাধারণত আমরা বুঝে থাকি যে অন্যের উপরে অযাচিত হস্তক্ষেপ, এবং সেই অযাচিত হস্তক্ষেপ কখনোই এটি একটি সুখকর না, এবং এটি কোনো একটি স্বাভাবিক প্রক্রিয়াও না। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অন্য এই বাইরের একটি দেশে তার নিজের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, এবং এই যে নেতিবাচক যে একটি ধারণা, সেই নেতিবাচক ধারণা থেকেই সাধারণত সাম্রাজ্যবাদের যে মূল ধারা সেটি আসলে বিস্তার লাভ করছে। তো সাম্রাজ্যবাদ আসলে সর্বোপরি হচ্ছে গিয়ে কোনো রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করা এবং দখলকৃত ভূখণ্ডের উপরে নিজের প্রভাব প্রতিষ্ঠা করার একটি কৌশল। তো সাম্রাজ্যবাদের আমরা যে বিভিন্ন ধরনের যে সংজ্ঞাগুলো যেগুলো আমরা বিশ্লেষণ করলাম, সেই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠার পেছনে কেবল অর্থনৈতিক শক্তি কাজ করে না, অর্থনৈতিক উদ্দেশ্য আসলে অনেক সময় ক্রিয়াশীল থাকে। তো সাম্রাজ্যবাদ অনেক সময় সুপরিকল্পিত এবং অপরিকল্পিত হতে পারে। সাম্রাজ্যবাদ কোনো একটি বিশেষ এলাকা জুড়ে হতে পারে, আবার অনেক সময় কোনো ছোট এলাকাকে কেন্দ্র করেও হতে পারে। কোনো বর্ণগত পার্থক্য জানে না, সাধারণত সকল বর্ণের মানুষের মধ্যেই এই সাম্রাজ্যবাদী শক্তি প্রভাব বিস্তার করে। সাম্রাজ্যবাদ সংশ্লিষ্ট এলাকার মধ্যে কেবল শাসন নির্যাতনমূলক নয়, এটি অনেক সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডও কিন্তু থাকতে পারে। এই যে আমাদের আরেকটি রাষ্ট্রের উপর আমরা যে প্রভাব বিস্তার করছি বা আরেকটি রাষ্ট্রকে দখল করছি, অনেক সময় দেখা যায় যে আমরা এভাবে রাষ্ট্র দখল করার মাধ্যমে অনেক সময় একটি অনুন্নত বা পিছিয়ে পড়া রাষ্ট্র এর থেকে কিন্তু আরো উন্নতির শিখরে আস্তে আস্তে পৌঁছতে পারে। এবং সাম্রাজ্যবাদী দেশে লাভজনক এবং অলাভজনক উভয় উদ্দেশ্যই থাকতে পারে, এবং এরই ভিত্তিতে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র আর একটি অন্য রাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া আমাদের যে বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো এরই মাধ্যমে নির্ধারিত হয়। তো এই সাম্রাজ্যবাদের যে সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা সাম্রাজ্যবাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। সাধারণভাবে সাম্রাজ্যবাদ কোনো উদ্দেশ্যকে সাধারণত প্রাধান্য দিয়ে থাকে। তো সাম্রাজ্যবাদ আসলে কখনো কোনো লক্ষ্যহীন কোনো বিষয় না। সাম্রাজ্যবাদ অত্যন্ত সুচতুর একটি
অভিব্যক্তি আমরা বলতে পারি, যে সাধারণত বিশেষ উদ্দেশ্যর উপরে ভিত্তি করে সাম্রাজ্যবাদ যে নীতিটা গড়ে ওঠে। উদ্দেশ্যগত দিক থেকে আসলে সাম্রাজ্যবাদ অনেকটা স্থির এবং সুস্পষ্ট। তো এর পিছনে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক লক্ষ্য বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় সাম্রাজ্য বিস্তারের নেশাই থাকে থাকে সাম্রাজ্যবাদের একটি মূল শক্তি, এবং এই যে 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 অর্থসন্ধির উপরে ভিত্তি করে সাম্রাজ্যবাদের এর নীতিগত ধারণাটি আসলে প্রতিষ্ঠিত হয়। তো অনেক সময় সাম্রাজ্য বিস্তার বা প্রসার ঘটানোও কিন্তু সাম্রাজ্যবাদের অন্যতম উৎস। সাম্রাজ্যবাদের এই প্রসার ঘটানোর মাধ্যমে নিজস্ব প্রভুত্ব যেটি জাহির হয়, সাম্রাজ্য বিস্তারে সাম্রাজ্যবাদের যে একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই কিন্তু সাম্রাজ্যবাদের যে নীতিসমূহ সেগুলো তৈরি হয়ে ওঠে, এবং আবার অনেক সময় অনেক ছোট এবং বড় যে কোনো ধরনের নীতি বা যে কোনো ধরনের এলাকার মধ্যে সাম্রাজ্যবাদের প্রভাব আমরা দেখতে পারি। তো সাম্রাজ্যবাদের বৃদ্ধি এবং তার যে পরিধি, এই পরিধি অনেক সময় বড় হতে পারে, অনেক সময় ছোট হতে পারে, এবং অনেক সময় এটি আসলে ক্ষেত্র বিশেষে উপরে নির্ভর করে যে একটি সাম্রাজ্যবাদী শক্তিসমূহ আসলে কোন এলাকার উপর তারা প্রভাব বিস্তার করতে তারা আগ্রহী, এবং এরই ভিত্তিতে সাম্রাজ্যবাদের যে ধারণা বা নীতি সেটি আমরা দেখতে পারি। এছাড়া সাম্রাজ্যবাদ অনেক সময় পুঁজিবাদের একটি পূজারী হিসেবে আমরা জানি, যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ বা ধনতান্ত্রিক যে একটি একচেটিয়া সমাজ ব্যবস্থা সেটিকে অনেক সময় প্রশ্রয় দেয়। মূলত ধনতন্ত্রের শেষ পর্যায়ে হলো সাম্রাজ্যবাদ, এবং সাম্রাজ্যবাদ হচ্ছে একটি একচেটিয়ামূলক একটি ব্যবস্থা। সাম্রাজ্যবাদ অর্থনীতিকে একচেটিয়া পুঁজির নিয়ন্ত্রণে চলে যায়, এবং সাম্রাজ্যবাদ বা যেসব দেশে আসলে প্রতিষ্ঠিত তারা কিন্তু অনেক সময় পুঁজিবাদকে কিন্তু তারা অনেক সময় প্রশ্রয় দিয়ে থাকে, এবং এভাবে কিন্তু দেখা যায় যে একটি বিশেষ নৈতিক শক্তি তারা কিন্তু অনেক বেশি লাভবান হয়ে পড়ে। তো সাম্রাজ্যবাদের এই যে প্রাধান্য বিস্তার করা এবং এই প্রাধান্য বিস্তারের যে ধারণা সেটিকে আরো বেশি বড় আঙ্গিকে প্রচার করাই কিন্তু সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য, এবং এভাবে কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি শাসন এবং শোষণের মাত্রা আরো বেশি বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের অতিরিক্ত জায়গা সাম্রাজ্যবাদী শক্তিসমূহ দখল করে নেয়, এবং এভাবে দেখা যায় যে তাদের নিজ দেশের যে সাংস্কৃতিক যে একটি অনুপ্রবেশ সেটি ঘটে থাকে, যে সাম্রাজ্যবাদী এলাকার জনসাধারণ তারা নিজ দেশে সাংস্কৃতিক চর্চার বদলে তারা সাম্রাজ্যবাদী যেই রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি তারা সাংস্কৃতিক চর্চা তারা করে থাকে, এবং তারা বিভিন্ন কৌশলে তারা সাংস্কৃতিক জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আসলে সমর্থ হয়, এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ তাদের যে কুটিল চরিত্র সেই কুটিল চরিত্রকে আমরা অনেক সময় প্রকাশ পেতে দেখি। এছাড়া সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ তারা ভূখণ্ড দখলের মাধ্যমে তাদের মৌলিক অধিকার যেটি আছে সেটি বিনষ্ট হয়। তো জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের দৈনন্দিন যে অভিব্যক্তি সেটির উপরে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ অযাচিত ও তারা হস্তক্ষেপ করে, এবং সেই হস্তক্ষেপের মাধ্যমে আমরা দেখতে পারি যে জনসাধারণের যে সার্বভৌমত্ব, জনসাধারণের বাক স্বাধীনতা, নিজস্ব যে মৌলিক অধিকারসমূহ তারা স্বাধীনভাবে সেটি আসলে পালন করতে অনেক সময় পারে না, এবং তাদের যে একটি অর্থনৈতিক যে একটি লালসা থাকে যে আরেকটি ভূখণ্ড বা আরেকটি রাষ্ট্র দখল করার মাধ্যমে নিজ দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করা। তো এর একটি সুফলও আছে এবং একটি কুফলও আছে। এটি এরকম যে অনেক সময় এই অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সময় সাম্রাজ্যবাদী যে দেশসমূহ তারা অনেক সময় লাভবান হয় আরেকটি দেশকে দখল করার মাধ্যমে। আবার তাদের যদি উদ্দেশ্যগত দিক থেকে তারা যদি অনেক বেশি ন্যায়বান হয়, তাহলে দেখা যাবে যে তাদের নিজস্ব চিন্তাধারা বা তাদের নিজস্ব যে আর্থিক যে বিনিয়োগ সেটির মাধ্যমে অন্য একটি পিছিয়ে পড়া রাষ্ট্রকে তারা আরো অনেক বেশি অগ্রসর হতে অনেক বেশি সহায়তা করে।
তো সাম্রাজ্যবাদী দেশসমূহ অনেক অনেক সময় তারা বৈষম্য সৃষ্টি করে এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ একটি বিশেষ ভূমিকা পালন করে এবং 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 এর মাধ্যমে আমরা দেখি যে একটি বিশেষ সুবিধাবাদী যে যে রাষ্ট্রসমূহ তারা আরো বেশি ক্ষমতাসীন হয় এবং এভাবে তারা আরো বেশি তাদের যে সাম্রাজ্যবাদের যে যে বিস্তার সেটি আরো বেশি পরিমাণে বিস্তৃত হয় এবং এভাবে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ আরো উৎসাহিত হয় এবং এই উৎসাহিত হবার মাধ্যমে সাম্রাজ্যবাদী এদের আরো বেশি প্রসার লাভ করে। তো এই সকল সমস্ত বৈশিষ্ট্যের আলোকে কিন্তু আমরা দেখতে পারি যে সাম্রাজ্যবাদের যে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের দিকই আমরা লক্ষ্য করতে পারি। কারণ ইতিবাচক যদিও আমরা এর মাঝখানে দেখলাম যে আসলে নেতিবাচক দিকগুলি সবচেয়ে বেশি, কিন্তু এছাড়া কিছু কিছু ইতিবাচক দিকও আমরা দেখি, যদিও ইতিবাচক দিকের এর পরিমাণ আমাদের খুবই কম। এবং এর মধ্যে থেকে সবচেয়ে বেশি যেটি নেতিবাচক যেটি ধারণা বা নেতিবাচক যেটি অভিব্যক্তি আমরা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় বলা হয় যে পুঁজিবাদ হচ্ছে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর এবং এটা আসলে নেতিবাচক দিক থেকে বর্ণনা করা হয়ে থাকে যে সমস্ত বৈষয়িক প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি যে আসলে সাম্রাজ্যবাদ পুঁজিবাদকে প্রশ্রয় দেয়। তো এই বিষয়টা নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব যে বর্তমান বিশ্বের যে যে বৈষয়িক যে প্রেক্ষাপট সেটি যদি আমরা আলোচনা করি তাহলে এই উক্তিটি লেনিন বলেছিল যে আসলে সাম্রাজ্যবাদ বিকাশের ফলে সর্বোচ্চ রূপ হিসেবে অভিহিত করার জন্য লেনিন সাধারণত তিনটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যেমন সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া একটি পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ক্ষয়িষ্ণু এবং একটি পরগাছা পুঁজিবাদ, কারণ তারা নিজ রাষ্ট্রের বাইরে তারা অন্য দেশে তারা পুঁজিবাদ বিস্তার করে থাকে। সাম্রাজ্যবাদ আবার একটি মুমূর্ষ পুঁজিবাদ হিসেবেও তিনি ব্যাখ্যা করেছেন। তো সাম্রাজ্যবাদ হলো একটি একচেটিয়া পুঁজিবাদ। এটি বলার পিছনে তার কিছু কারণ আছে। যেমন আমরা দেখি যে পুঁজির কেন্দ্রীকরণ হয় এমন একটি স্তরে সাম্রাজ্যবাদ পৌঁছায় এবং এর ফলে যেটি সৃষ্টি হয় তা হচ্ছে গিয়ে একচেটিয়া কারবারি এবং যা গোটা দেশের অর্থনীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। একচেটিয়া পুঁজির বদৌলতে বিভিন্ন শিল্পোন্নত দেশ যে বিপুল পরিমাণ আসলে পুঁজি সঞ্চিত হয় তাকে নতুন করে বাজার লাভের আশায় বিভিন্ন দেশে সেটি রপ্তানি করা হয়। পুঁজির রপ্তানি ও বাজার দখলের প্রতিযোগিতা যখন আরো বেশি তীব্র হয় তখন সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখি যে একচেটিয়া পুঁজিপতিদের এর মধ্যে একটি আতাতপত্য প্রতিষ্ঠিত হয়, তাদের মধ্যে একটি ঘনিষ্ঠতা প্রতিষ্ঠিত হয়। তো আবার অনেকের ধারণা অনুযায়ী লেনিনের দ্বিতীয় উদ্দেশ্যতে আমরা দেখি যে সাম্রাজ্যবাদ হচ্ছে ক্ষয়িষ্ণু এবং পরগাছা পুঁজিবাদ। তো এর পিছনে যেই যুক্তিগুলো লেনিন আমাদের দাঁড় করিয়েছিলেন, যেমন লেনিন দেখিয়েছিলেন যে একচেটিয়া পুঁজির বিকাশের ফলে উৎপত্তিগত দিক থেকে আমাদের যে বিকাশ ঘটলো, সামগ্রিক দিক থেকে কিন্তু আমাদের যে অগ্রগতি সেটি কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের ব্যাহত হয় এবং এর ফলে দেখা যায় যে ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশ আসলে বাধাপ্রাপ্ত হয়। তো সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে একচেটিয়া পুঁজিপতিরা তারা অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করেন এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং এর ফলে যে অবিশ্বাস্য পরিমাণে তারা মুনাফা অর্জন করেন তাকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা অনেক সময় ব্যাহত হয় এবং দেখা যায় যে ব্যভিচার, অন্যায় ও ভোগ লালসা তৈরি হয় এবং এ কারণে লেনিন এদেরকে পরগাছা হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখি যে একচেটিয়া পুঁজিবাদ শিল্পোন্নত দেশগুলোকে অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রলোভনে দেখিয়ে শ্রমিক শ্রেণীকে এক ধরনের স্বার্থের বিরুদ্ধে সক্রিয় হতে তারা অনেক সময় সমর্থ হয় এবং একচেটিয়া পুঁজিবাদের যে অভ্যন্তরীণ যে নিজেদের দেহের স্বার্থ, নিরাপত্তা ও স্থায়িত্ব অনেক সময় বিপন্ন হয় এবং এক সময় দেখা যায় যে প্রগতিশীল নীতি অনুসরণ করতে অনেক সময় তারা সচেষ্ট হয়ে থাকে। তো এই সকল কারণে আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদ হচ্ছে ক্ষয়িষ্ণু এবং পরগাছা পুঁজিবাদ। এবং তৃতীয় যে একটি এই বৈশিষ্ট্যের কথা লেনিন বলেছিলেন সেটি হলো সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু ধরনের
পুঁজিবাদ। তো একাধিক কারণে নিয়ে লেনিন সাম্রাজ্যবাদকে মুমূর্ষু পুঁজিবাদ বা সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্বের যে স্তরটি সেটি হিসেবে নির্ধারণ করেছেন। যেমন সীমিত হলো একচেটিয়া পুঁজির বিকাশের সাথে সাথে উৎপাদন শক্তির যে অগ্রগতি ঘটে তা সমাজতন্ত্রের পূর্বশর্ত হিসেবে কাজ করে, এবং উন্নত যে সকল প্রযুক্তিগত যেই বিদ্যা যেটি আমরা দেখতে পারি তা অর্থনৈতিক প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান উপাদান হিসেবে আমরা দেখি। বাজার দখলের প্রতিযোগিতায় সাম্রাজ্যবাদী শক্তিসমূহের মধ্যে অন্তদন্ত একচেটিয়া পুঁজিবাদের যে স্থায়িত্ব আছে সেটি ক্রমশ সংকটাপন্ন হয় এবং সমাজতান্ত্রিক বিপ্লবের যে সম্ভাবনা সেটিকে আরো ক্রমশ উজ্জ্বল করে দেয়। এছাড়া সাম্রাজ্যবাদী শক্তিসমূহ অন্তদ্বন্দ্বের ফলে বিভিন্ন পুঁজিবাদী দেশের মধ্যে যে একটি অসম সম্পদের বন্টন ঘটে, ফলে তাদের নিজেদের দ্বন্দ্ব আরো বেশি প্রকাশ্য রূপ লাভ করে এবং যেটি নাকি সমাজতান্ত্রিক বিপ্লবকে আরো বেশি উস্কে দেয়। এবং এই তিনটি উদ্দেশ্যের উপরে যে ভিত্তি করে করেই লেনিন বলেছিলেন যে সাম্রাজ্যবাদ আসলে পুঁজিবাদের একটি সর্বোচ্চ উচ্চ স্তর, এবং সাম্রাজ্যবাদ অনেক সময় পুঁজিবাদকে আসলে উস্কে দিয়ে থাকে। তো বর্তমান পুঁজিবাদী বিশ্বে সাম্রাজ্যবাদের ধরন এবং কৌশল অনেকাংশে কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন আমরা কিছুটা আলোচনা করলে আমরা দেখতে পারবো যে আসলে পুঁজিবাদের সাম্রাজ্যবাদের যেই ধরনগুলো, যেমন স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ কাজ করে। প্রতিটি দেশের স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তোলাতে আসলে বিশ্বাসী, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিসমূহ তাদের নিজস্ব ভূখণ্ড দখলের মাধ্যমে আরেকটি দেশের ভূখণ্ড যখন তারা দখল করে নেয় তখন তাদের মধ্যে আরেকটি দেশকে বা আরেকটি ভূখণ্ডকে নিজেদের যে একটি সক্ষমতা বা তাদের যে নিজস্ব যে অর্জন স্বনির্ভরতা থেকে তারা অনেকাংশে তারা পিছিয়ে পড়ে এবং সাম্রাজ্যবাদী দেশসমূহের উপরে তারা নির্ভর হয়ে পড়ে। এভাবে কিন্তু স্বনির্ভরতা অর্জনে কিন্তু অনেক সময় বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক সাহায্য এবং ঋণ প্রদানের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা সমস্যা দেখে থাকি, যেমন বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে দেয় শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলো, যেটি নাকি অনেক সময় এই অনুন্নত দেশগুলোকে মেনে চলতে অনেক সময় বাধ্য হয় এবং তার অনেক সময় নেতিবাচক দিকও আমরা অনেক সময় দেখতে পারি। এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে উপনিবেশিক রাষ্ট্র অন্যান্য দেশের রাজনীতি সামরিক নিয়ন্ত্রণে তারা অনেক সময় প্রভাব বিস্তার করে এবং কোথাও দেখা যায় যে উপনিবেশিক শক্তি অনেক সময় স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে তাদের সামরিক নানা শর্ত আরোপের চেষ্টা করে এবং আরেকটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা তাদের মধ্যে অনেক সময় হস্তক্ষেপ করে থাকে। এছাড়া অনেক সময় পুতুল সরকার গঠন করে। তো পুতুল সরকার বলতে এখানে বোঝানো হচ্ছে যে উপনিবেশিক রাষ্ট্রগুলো তারা এই যে অন্য একটি তার দখলকৃত ভূখণ্ডের একটি সরকার ব্যবস্থাকে তাদের নিজের ইচ্ছা মতো তারা পরিচালনা করে এবং এভাবে ওই রাষ্ট্রের সরকারে তার নিজস্ব কোনো ক্ষমতা বা অনেক সময় নিজস্ব কোনো শক্তি থাকে না এবং দেখা যায় যে উপনিবেশিক রাষ্ট্রগুলো তাদের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে আরেকটি রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করে আসছে এবং এভাবে দেখা যায় যে সাংস্কৃতিক অনুপ্রবেশ ঘটে। তাদের নিজেদের সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো ধরনের উদ্দীপনা, কোনো ধরনের উৎসাহ, কোনো ধরনের নিজস্ব চেষ্টা কিছুই থাকে না। উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে সাংস্কৃতিক অনুপ্রবেশ ঘটার কারণে উপনিবেশিক রাষ্ট্রগুলোর সাংস্কৃতিক যে নিয়ম কানুন সেটি কিন্তু তারা মেনে চলতে অনেক সময় বাধ্য হয়। তো এভাবে বর্তমান বৈষয়িক যে প্রেক্ষাপট তার ভিত্তিতে আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদ অনুন্নত এবং উন্নয়নশীল দেশের তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং অন্যদিকে বিঘ্নিত হচ্ছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা। এবং এই বর্তমান বিশ্বে যেমন ইরান, উত্তর কোরিয়া, কিউবা প্রভৃতি দেশের প্রতি সাম্রাজ্যবাদী যে এই যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিশ্ব শান্তি অনেক সময় বিনষ্ট হচ্ছে এবং তাদের আধিপত্য এবং তাদের যে পাকাপোক্ত তাদের যে অবস্থান সে অবস্থানের কারণে এই সকল রাষ্ট্র তারা নিজস্ব শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে কিন্তু অনেক সময় কষ্টকর হচ্ছে এবং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো তাদের পারস্পরিক সহযোগিতা এবং প্রকৃত বন্ধুসুলভ দেশের যে সামরিক সাহায্য এবং সহযোগিতা সাম্রাজ্যবাদীদের এই শক্তির অবসানে তারা কার্যকর ভূমিকা পালন করে।
এবং এজন্য আমরা বলতে পারি যে পৃথিবী অনুন্নত এবং সব ধরনের উন্নয়নশীল দেশকে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এবং হানাহানির কথা ভুলে গিয়ে তাদের নিজেদের একটি ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে। তাহলে এই উপনিবেশিক শক্তিগুলো সাম্রাজ্যবাদীর যেই নীতি থেকে সরে আসতে বাধ্য হবে। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।